প্রশ্ন আমাদের অধ্যায় 3 আপাতত তুমি যদি বুঝো লেখাটা তুমি হালকা পাতলা লিখতে পারো ইম্পর্টেন্ট লাইনগুলো এটা তো পরে তো পিডিএফ ফাইল দিয়ে দিব পিডিএফ থেকে ওটা দিয়ে ডাইরেক্ট ক্লাসে বুঝার দিকে বেশি মনোযোগ দিতে হবে। তাহলে আমাদের চ্যাপ্টার 3 কিন্তু বেশ বড় একটা অধ্যায়, বেশ বড়, একটা দ্বিতীয় অধ্যায় থেকেও বড়। আমাদের চ্যাপ্টার 3 এর বেসিক্যালি তোমার তিনটা অংশ আছে। কি কি? প্রথম অংশে আছে বলে তোমার পর্যায় সারণী আছে, পর্যায় সারণী সংক্রান্ত আলোচনা আছে। তারপরে ওখানে তোমার বিভিন্ন ব্লকের মৌলসমূহের রসায়ন আছে, যেমন এস ব্লক যে মৌলগুলো তাদের কেমিস্ট্রি, তারপরে পি ব্লক মৌলসমূহের কেমিস্ট্রি, তারপরে আছে ডি ব্লক মৌলসমূহের কেমিস্ট্রি। ঠিক আছে, ওকে। সো হচ্ছে আমি ওই পাঁচটার হচ্ছে ব্লক কেমিস্ট্রি পড়াচ্ছি এখন, ওগুলো রেকর্ডেড আছে সব, ওগুলো তোমাদের দিয়ে দিব, ওখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিবে। আর তোমাদেরকে শুরু করতেছি আমাদের চ্যাপ্টারের দ্বিতীয় অংশটা, এটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের দ্বিতীয় পোরশন। আর আরেকটা পোরশন আছে রাসায়নিক বন্ধন, একটা পোরশন আছে। মোট তিনটা পোরশন আছে এই অধ্যায়ে। কোনটা? হ্যাঁ, ওগুলো পড়াবো, বাট আমি অ্যাকচুয়ালি যেহেতু ওগুলো অলরেডি ক্লাস নিয়ে হয়েছে কিছু, ওগুলো তোমরা রেকর্ড দেখতে থাকো, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে হচ্ছে যে এসে বলবো এই জায়গায় বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি প্যারালালি আগাইলে তাড়াতাড়ি শেষ হবে চ্যাপ্টারটা। একটু ওই সুইচটা দিয়ে তো ফ্যানের। গরম হচ্ছে? আচ্ছা, চলো আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম জিনিসটা কি দেখো। কি বলা হচ্ছে, মৌলের যেসব ধর্ম ভৌত বা রাসায়নিক তাদের পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় তাকে পর্যায়বৃত্ত ধর্ম, এবং ধর্মের এই ধরনের পরিবর্তন বা আবর্তনকে পর্যায়বৃত্ততা বলা হয়। তো বেসিক্যালি মৌলের যেসব ধর্ম তার পারমাণবিক সংখ্যার সাথে সাথে কি হয়, পরিবর্তিত হয়, ওই ধর্মগুলোকে আমরা বলছি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এখন আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো কি কি? যখন ক্লাস 19 কোর্স, ঠিক আছে, 19 কোর্স পর্যায় সারণী অধ্যায় ছিল, ওখানে তুমি পড়ছো, তাহলে এখানে তুমি আরো বিস্তারিতভাবে জিনিসগুলো শিখবা, আরো নতুন নতুন কনসেপ্ট তুমি এখানে শিখবে। তো চলো আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো কি কি একটু দেখি আমরা। প্রথমটা কি বলো? পরমাণুর আকার, পরমাণুর আকার। দ্বিতীয়টা কি? আয়নীকরণ শক্তি। তৃতীয়টা হচ্ছে কি? ইলেকট্রন আসক্তি। 4 নম্বর হচ্ছে আমাদের কি? তড়িৎ ঋণাত্মকতা। 5 নম্বরটা কি হবে? ধাতব ধর্ম। এর বাইরে আরো দুটো আছে, যদি এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, যেমন একটা হচ্ছে তোমার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আর 7 নম্বরটা হচ্ছে যোজন। আসলে পানির সঙ্গে কি আছে? এই হলো আমাদের 7টা পর্যায়বৃত্ত ধর্ম। কি কি বলো? পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এবং কি? তোমরা প্রত্যেকটা পর্যায়বৃত্ত ধর্ম আমরা একটু ডিটেলসে পড়বো, ইন ডিটেলস, যত টাইপের কোশ্চেন এখান থেকে আসে সবকিছু আমরা ডিসকাস করবো। তো সবার আগে আমরা যেই পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে কথা বলবো সেটি পরমাণুর আকার। কারণ তুমি যদি আকারের ব্যাপারটা ভালো করে বুঝো তাহলে তুমি কিন্তু বাকি ধর্মগুলো ইজিলি তুমি বুঝতে পারবে। তোমার আকারের কনসেপ্টটা ক্লিয়ার থাকাটা সবচেয়ে বেশি জরুরি এখানে। আচ্ছা, চলো আমি তোমাদের একটু আকার নিয়ে কথা বলবো। দেখো, আমাদের যখন পর্যায় সারণী নিয়ে আমরা কাজ করি তখন আমরা
এই পর্যায়বৃত্ত ধর্মগুলোর দুইটা ওয়েতে পরিবর্তনটা দেখি। একটা হচ্ছে একই পর্যায়ে আমরা কোথায় বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের পর্যায়বৃত্ত ধর্মগুলো কিভাবে পরিবর্তিত হয় সেটা দেখব। আর আরেকটা হচ্ছে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ধর্মগুলো কিভাবে পরিবর্তিত হয় সেটা হচ্ছে যে আমরা দেখব। এখন আমরা একটু দেখি যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কি কি জিনিসপাতি ঘটে। আচ্ছা দেখো, একই পর্যায়ে তুমি যদি বাম দিক থেকে ডান দিকে যাও, একই পর্যায়ে তুমি যদি বাম দিক থেকে ডান দিকে যাও, ধরো আমরা দ্বিতীয় পর্যায়ের কথা চিন্তা করি। তো দ্বিতীয় পর্যায়ের প্রথম পদকে লিথিয়াম, তারপরে কি বেরিলিয়াম, বোরন, তারপরে কি কার্বন, কার্বনের পরে কি হলো, কার্বনের পরে কি নাইট্রোজেন, তারপরে কি অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তারপরে নিয়ন, হ্যাঁ আমাদের নিষ্ক্রিয় গ্যাস। দেখো প্রত্যেকটা পর্যায়ে পর্যায় সারণীতে প্রত্যেকটা পর্যায়ে ক্ষার ধাতু দিয়ে শুরু হবে, নিষ্ক্রিয় গ্যাস দিয়ে শেষ হবে, ঠিক আছে। আচ্ছা এবার লক্ষ্য করো, একই পর্যায়ে যখন তুমি লেফট টু রাইট যাবা তখন সাইজ কমে যাবে, সাইজ কমে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কি সাইজ কমে যাবে, মানে আকার কমে যাবে, আকার হ্রাস পাবে। ওকে, এটা হচ্ছে নাম্বার 1 সবচেয়ে ইম্পর্টেন্ট, আকার হ্রাস পাবে। ডাউনওয়ার্ড অ্যারো চিহ্ন মানে কমছে, বুঝতে পারছো কি? আচ্ছা আচ্ছা আমাকে বলো তো এটা কি শক্তি স্তর চেঞ্জ হইছে? না, দেখো তো দ্বিতীয় পর্যায়ে মানে প্রত্যেকটা মৌলের যোজ্যতা স্তর হচ্ছে কি দ্বিতীয় শক্তি স্তর। তাহলে লিথিয়াম দ্বিতীয় শক্তি স্তরে আছে, বেরিলিয়াম দ্বিতীয় শক্তি স্তর, বোরন দ্বিতীয় শক্তি স্তর। তাহলে কারণেই কিন্তু শক্তি স্তর পরিবর্তন হচ্ছে না। তাহলে একই পর্যায়ে শক্তি স্তর কি থাকবে? কনস্ট্যান্ট। শক্তি স্তর কি থাকবে? কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি শক্তি স্তর তৃতীয়ত হচ্ছে দেখো, তুমি যখন একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাবা, দেখো বাম দিক থেকে ডান দিকে যাও মানে প্রোটন ইজ ইনক্রিজিং, প্রোটন বাড়তেছে। ধরো লিথিয়ামে ভাই প্রোটন কয়টা? 3টা, বেরিলিয়ামে প্রোটন কয়টা? 4টা, বোরনে প্রোটন কয়টা? 5টা, কার্বনে 6টা। তাহলে লেফট টু রাইট গেলে প্রোটন ইজ ইনক্রিজিং, নাম্বার অফ প্রোটন ইজ ইনক্রিজিং। আর দেখো আমরা জানি নিরপেক্ষ পরমাণুতে যতটা প্রোটন থাকে ততটা কি থাকে? ইলেকট্রন। নিরপেক্ষ অ্যাটমে তাহলে প্রোটন সংখ্যা বাড়লে তো ইলেকট্রন সংখ্যাও বাড়বে। প্রোটন সংখ্যা বাড়লে কি বাড়বে? ইলেকট্রন সংখ্যা বাড়বে। আর প্রোটন সংখ্যা যদি বাড়ে ইলেকট্রন সংখ্যাও বাড়বে। তাহলে প্রোটন আর ইলেকট্রনের মধ্যকার কি বললাম যে লেফট টু রাইট গেলে আমার প্রোটন সংখ্যা বাড়তেছে, আর প্রোটন সংখ্যা বাড়া মানে কি ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। তাহলে প্রোটন বাড়তেছে, ইলেকট্রনের সংখ্যাও বাড়তেছে। তার মানে প্রোটনের চার্জও বাড়তেছে, ইলেকট্রনের চার্জও বাড়তেছে। তোমরা কুলম্বের সূত্র পড়ছো না? কুলম্বের সূত্র যে দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল চার্জ দ্বয়ের গুণফলের কি সমানুপাতিক।
তাহলে প্রোটন যত বাড়বে প্রোটনের চার্জও বাড়বে। প্রোটন থাকে কোথায়? নিউক্লিয়াসে থাকে। তাহলে নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটনও থাকে, নিউট্রনও থাকে, বাট নিউট্রনের তো কোনো চার্জ নাই। তাহলে নিউক্লিয়াসের চার্জ বলতে মূলত কার চার্জ বোঝানো হয়? প্রোটনের চার্জ। তাহলে প্রোটনের চার্জ বাড়তেছে মানে নিউক্লিয়াসের চার্জ বাড়তেছে, আবার ইলেকট্রনের চার্জও বাড়তেছে। তার মানে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বল প্রতিনিয়ত কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে লেফট টু রাইট গেলে প্রোটনগুলো আরো তীব্রভাবে ইলেকট্রনগুলোকে কি করবে? নিজের দিকে আকর্ষণ করবে, যেহেতু কুলম্বিক ফোর্স, কুলম্ব বল কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আরেকটা পয়েন্ট দিতে পারি, আকর্ষণ বাড়ছে। এগুলো তোমার দিন শেষে মনে থাকবে। হ্যাঁ, এত বাংলা বর্ণনা দিন শেষে তুমি মনে রাখতে পারবে না, এগুলো মনে রাখবা, এগুলো থেকে বানায়া বানায়া তুমি পরীক্ষার খাতায় লিখবা। আচ্ছা এবার আসো, আকর্ষণ বাড়ছে, আরেকটা জিনিস বাড়ছে সেটা হচ্ছে জেড ইফেক্টিভ। এটা আবার কি জিনিস? এই জেড ইফেক্টিভকে আমরা বলি, কার্যকর নিউক্লিয় বা নিউক্লিয় আকর্ষণ। জেড ইফেক্টিভ বাড়ছে মানে কার্যকর নিউক্লিয় বল বা নিউক্লিয় আকর্ষণ কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রনের যাবার নিউক্লিয়াস কি করবে? ইলেকট্রনগুলোকে আরো তীব্রভাবে নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে এই চারটা জিনিস ঘটে। কি কি? শক্তি স্তর কি থাকে? কনস্ট্যান্ট, শক্তি স্তর চেঞ্জ হয় না। আকর্ষণ বেড়ে যায়, ওকে, জেড ইফেক্টিভ বেড়ে যায়। জেড ইফেক্টিভ কি? কার্যকর নিউক্লিয় আকর্ষণ। আচ্ছা, তার মানে সাইজ কি পাবে? সাইজ কমে যাবে। অর্থাৎ নিউক্লিয়াস যদি ইলেকট্রনগুলোকে তীব্রভাবে নিজের দিকে আকর্ষণ করে, দুইটা জিনিসের মধ্যে ডিসটেন্স কমে যাবে, আর ডিসটেন্স কমে যাওয়া মানে কি কমে যাওয়া? সাইজ কমে যাবে। অ্যাকচুয়ালি এখানে মেইন জিনিসটা তোমার মনে রাখতে হবে যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমে যায়, আকার কমে যায়, এটাই মনে রাখতে হবে, আকার কমে যায়। ওকে, এবার চলো আমরা একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কি হয় দেখি। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কি হয় দেখি। দেখো এখানে কি হবে? সাইজ বাড়বে, সাইজ বাড়বে, সাইজ বাড়বে। বলো এবার কি শক্তি স্তর কনস্ট্যান্ট থাকবে? না, এবার কিন্তু যতই তুমি উপর থেকে নিচের দিকে যাবা একটা একটা করে শক্তি স্তর কি যুক্ত হতে থাকবে, নতুন নতুন শক্তি স্তর। তাহলে শক্তি স্তর বাড়বে। আকর্ষণ বলো, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো যত দূরে অবস্থান করবে, তোমরা কুলম্বের সূত্র পড়ছো না যে আকর্ষণ বল কি? আকর্ষণ বল হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল তত কমে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আকর্ষণ কমে যাবে। বাকি কথা বলি আমরা জেড ইফেক্টিভ কমে যাবে।
উপর থেকে যদি নিচের দিকে যাই সাইজ বাড়বে, শক্তি স্তর বাড়বে, আকর্ষণ কমে যাবে, কার্যকর নিউক্লিয় বল কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা উপর থেকে নিচে কি দেখাইতে পারি? যেমন ধরো আমরা গ্রুপ 1, বলতো গ্রুপ 1 এ কোন কোন মৌলগুলো আছে? সবার উপরে কি আছে? গ্রুপ 1 এ হাইড্রোজেন। বাট তোমরা জানো যে হাইড্রোজেনের পজিশন নিয়ে কিন্তু বিজ্ঞানীদের মাঝে ব্যতিক্রম বলতে কি বলছো? সাইজে ব্যতিক্রম না, সাইজের মধ্যে ব্যতিক্রম, আদার্স প্রপার্টিতে ব্যতিক্রম আছে, সাইজে কোনো ব্যতিক্রম নাই। ওকে, আচ্ছা তাহলে দেখো গ্রুপ 1 এ সবার উপরে হাইড্রোজেন থাকে, বাট বেসিক্যালি আমরা হাইড্রোজেনকে ওইভাবে কনসিডার করব না, কারণ হাইড্রোজেনের ধর্মের সাথে কি ক্ষার ধাতুর ধর্মের মিল আছে, আবার হাইড্রোজেনের ধর্মের সাথে হ্যালোজেনগুলোর ধর্মের মিল আছে, বাট ক্ষার ধাতুর সাথে বেশি মিল, কারণ হাইড্রোজেন ইলেকট্রন লুজ করে, আবার ক্ষার ধাতুগুলো কি করে ইলেকট্রন বর্জন করার ক্ষমতা বেশি দেখায়। তাহলে তুমি গ্রুপ 1 এ কি কাদেরকে নাও? লিথিয়ামকে নাও। লিথিয়াম নিচে কে? সোডিয়াম, তারপরে কে? পটাশিয়াম, রুবিডিয়াম, সিলিয়াম। ভালো করে ভাইয়া এই জিনিসটা মাথার মধ্যে সেট করে নাও, তাহলে একই পর্যায়ে বাম দিক থেকে কাঁধে গেলে আকার কমবে, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়বে। আকারের ব্যাপারটা তুমি যদি একবার বুঝে যাও ভালো করে, তো বাকি যতগুলা পর্যায়িত ধর্ম আছে তুমি খুব ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, আকার দিয়ে সবকিছু কি করা যাবে? এক্সপ্লেন করা যাবে। তো এখন আমরা মান দেখব, মান দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করবো যে আসলেই কমে কি। এই এখানে বিশাল বড় একটা চার্জ, এটা মুখস্থ করতে হবে না, তুমি খালি দেখো। ওকে, সো দেন এখানে আমরা দ্বিতীয় পর্যায়ে নিয়ে প্রথম আলোচনা করি। দেখো দ্বিতীয় পর্যায়ে আমাদের মৌলটিক এই যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। বলো লিথিয়ামের গ্রুপ কত? 1, বেরিলিয়াম কত? 2। বোরনের ক্ষেত্রে দেখো 13। আমরা যদি পি ব্লক যে মৌলগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে লাস্ট শেলে যতটা ইলেকট্রন থাকে তার সাথে আবার কত এক্সট্রা যোগ করা লাগে? 10 যোগ করা লাগে আধুনিক নিয়মে। ঠিক আছে, আধুনিক নিয়মে। তাহলে 13 এরপর কত? 14, 15, 16, 17। আচ্ছা, পারমাণবিক সংখ্যা 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস লিথিয়াম কত? 2,1, 2,2, 2,3, 2,4, 2,5, 2,6, 2,7। ওকে, দেখো শক্তি স্তর কি চেঞ্জ হয়েছে? কয়টা শক্তি স্তর? দুইটাই না? দুইটা শক্তি স্তর চেঞ্জ হয়েছে। এইবার একটু পারমাণবিক ব্যাসার্ধগুলো দেখো, এখানে পারমাণবিক ব্যাসার্ধগুলো কোন এমকে দেওয়া আছে? ন্যানোমিটার। দেখো ন্যানোমিটারে দেওয়া আছে। তো দেখো এই যে দেখো লেখা আছে না, সাইজ কমতেছে, যে ডাউনওয়ার্ড অ্যারো চিহ্ন, মানে কি সাইজ কমতেছে লেফট টু রাইট গেলে। লিথিয়ামের সাইজ দেখো কত? 0.123 ন্যানোমিটার। বেরিলিয়াম কত? 0.089, কমছে না? বোরন কত? 0.082, আরো কমছে। কার্বন 0.077, আরো কমে গেছে। নাইট্রোজেন 0.070, আরো কমছে। অক্সিজেন 0.066, আরো কমছে। ফ্লোরিন 0.06, কমছে না? এই মানগুলো বিজ্ঞানীরা কেমনে পেয়েছে? তোমরা একটা অবাক করার বিষয় যে এত মানে ছোট ভ্যালু তারা কেমনে বের করলো, এটাই তো আসলে অ্যাকচুয়াল পড়াশোনা। এগুলা কেমনে বের করছে এগুলো পড়ার জন্য আরো অনেক গভীরে পড়াশোনা করতে হবে, কিভাবে বের করবে। এবার তো দেখো ছবিগুলো দেখো, এই পরমাণুর আকার অনেক বড় না? সাইজ দেখছো অনেক বড়। আস্তে আস্তে দেখো সার্কেলটা আস্তে আস্তে কি হচ্ছে? ছোট হচ্ছে না? ওকে, আচ্ছা এবার তৃতীয় পর্যায়ে আসো। তৃতীয় পর্যায়ে কারা কারা? লিথিয়ামের বরাবর নিচে কে? সোডিয়াম। বেরিলিয়ামের বরাবর নিচে কে? ম্যাগনেসিয়াম। বোরনের বরাবর নিচে কে? অ্যালুমিনিয়াম। কার্বনের বরাবর নিচে সিলিকন, বরাবর নিচে ফসফরাস, সালফার। ওকে, আচ্ছা দেখো পারমাণবিক সংখ্যা তোমরা পারো 11, 12, 13, 14, 15, 16, 17। এই দেখো আগে ছিল 2,1, এখন এটা কত হয়ে গেছে? 2, 8। একটা এক্সট্রা শেল মাঝখানে কি হয়েছে? অ্যাড হয়েছে। তাহলে পরেরটা কত? 2, 8, 2, 2, 8, 3, 2, 8, 4, 2, 8, 5, 2, 8, 6, 2, 8, 7। ঠিক আছে না? আচ্ছা এবার মানগুলো দেখো, এই যে সোডিয়ামের ব্যাসার্ধ কত? 0.156। এই দেখো কমতেছে, দেখো 0.136, 0.125, 0.117, 0.110, 0.104, 0.099।
বাট তুমি দেখো, তুমি উপর থেকে নিচে দেখো তো, এটা কত 0.123, এটা কত 0.156, বাড়তেছে না? উপর থেকে নিচে যাচ্ছে বাড়তেছে, কিন্তু বাম থেকে এখানে গেলে আবার কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করো, দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর তুলনায় তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ওভারঅল সাইজ কিন্তু একটু বড়। দেখো দ্বিতীয় পর্যায়ের সাথে তৃতীয় পর্যায়ে কম্পেয়ার করো, ওভারঅল সাইজ একটু বিগার না? কেন একটু বিগার বলো তো? কারণ যে মাঝখানে একটা এক্সট্রা শক্তি স্তর আছে, স্বাভাবিকভাবেই সাইজ একটু কি হবে, বড় হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ যে বড় থেকে ছোট হচ্ছে, আর উপর থেকে নিচে গেলে বাড়তেছে, যদিও অ্যাকচুয়ালি মানে সেমই লাগতেছে না সাইজে, এটা একটু বড় আঁকা উচিত ছিল, ঠিক আছে? যাক, তাহলে বুঝতে পারছো না? এখন এই মান কিভাবে মুখস্থ করো কোনো দরকার নেই, এখানে তোমার মান মুখস্থ করা লাগবে না, তুমি খালি কি জানবা যে লেফট টু রাইট গেলে কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে, শেষ। চলো এবার এই এখানে লেখা আছে যে গ্রুপে উপর থেকে নিচে নামলে একটি করে শক্তি স্তর বাড়তে থাকে। ওকে, এই যে দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, সিজিয়াম, উপর থেকে নিচে যাচ্ছি, সাইজ বৃদ্ধি পাচ্ছে, দেখো বৃদ্ধি পাচ্ছে। ওকে, আচ্ছা এরপর দেখো যে 3 পারমাণবিক সংখ্যা 3, 3 এর সাথে কত যোগ করছে 8, 11, 11 এর সাথে 8 যোগ করে কত 19, 19 এর সাথে 18 যোগ করে কত 37, 37 এর সাথে আবার 18 যোগ করে কত 55। আর এটা চলে ডিটেইলস ইলেকট্রনের দেওয়া আছে। আচ্ছা 21, 28, 28, 28, 28, 18, 28, 28, 18, 18, 8, এই সাইজগুলো দেখো, এই উপর থেকে নিচে যাচ্ছি, পারমাণবিক একটা পাচ্ছি, ক্লিয়ার এটা? আচ্ছা এরপরে চলো কি আছে দেখি। আচ্ছা এগুলো মোটামুটি আমাদের ক্লিয়ার। এখন আমরা একটা জিনিস করব, গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে লিখো সবাই এটা
রাখি রাখি ছেলে আমরা তো যাবো বাড়িতে আপনার বাড়ি বাড়ি আসলে কতদিনই ভালো লাগে নানা নেই বা তাদের চিত্র থাকে আমিও যেতাম আর কি জানো বাড়িতে বেশ বানাবে তুমি যাবো আবিষ্কার তুমি যাবা আচ্ছা যিশু যাবে এই যিশু যাবে আমি তুমি যাবা সাব্বির আমি এর সাথে প্রথম সাব্বির না আমি আসছি বাড়ি আজকে আসছি ঠিক আছে ওই তো কোথায় লাগবে কোথায় বাড়ি থেকে এসো শীতের দিকে হেঁটে গেছি আমি করছি কোন জেলা বিশাল বিশাল এটা বাড়িতে ঘুরে আসো মজা করো তো আমরা কি কোনো জিনিস পড়ি সেটা হচ্ছে আচ্ছাদন প্রভাব বা আবরণের প্রভাব বা স্ক্রিনিং ইফেক্ট বা শিল্ডিং ইফেক্ট বেশ ভাইটাল একটা কনসেপ্ট আমাদের কেমিস্ট্রি তো ব্যাপারটা এভাবে চিন্তা করো মনে করো তুমি একটা কনসেপ্ট দেখতে গেছো লেটস তুমি একটা কনসেপ্ট দেখতে গেছো কার কনসেপ্ট আমরা শিল্পীদের নাম জানো ইংলিশ গান শোনো আমরা হচ্ছে অ্যালান ওয়ালকারের তো গান শোনো নাকি শোনো অ্যালান ওয়ালকারের গান শোনো ধরো তুমি অ্যালান ওয়ালকারের একটা কনসার্টে গেছো ঢাকাতে একটা কনসার্ট হচ্ছে হ্যাঁ আচ্ছা ধরো একটা বাদ দাও ধরো বাংলাদেশের একটা ব্যান্ড ওয়ারফেস তুমি ধরো বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসছে কনসার্টে চট্টগ্রামে আসছে এভিএন স্টেডিয়ামে কনসার্ট এখন ধরো তুমি কনসার্ট দেখতে গেছো ওকে এখন কোন মাঠের কোন জায়গায় দাঁড়াইলে তুমি আসলে কনসার্টটা সবচেয়ে ভালোভাবে অনুভব করতে পারবে ভালোভাবে এনজয় করতে পারবে অবশ্যই একদম সামনের সারিতে একদম শুনে স্টেজের ঠিক সামনে দাঁড়াইলে তুমি স্টেজের সামনে দাঁড়ালে উপভোগ করা যাবে না এটাই তো বোঝা কনসার্টও দেখা দেখি হবে ঠিক আছে ওকে ধরো তুমি কনসার্টে তুমি একদম সবার সামনে দাঁড়াইছো তুমি একদম আর্টিস্ট বা যারা গান গাচ্ছে একদম সবাইকে সামনে থেকে দেখতে পাচ্ছ তোমার মজা লাগবে বাট সামনে দাঁড়ালে টিকিটের দাম কিন্তু সামনে দাঁড়ানো টিকিটের দাম 10,000 15,000 20,000 টাকা একদম পিছনের সারি হলে 1,000 2,000 টাকা ওকে তাই তুমি চিন্তা করে দেখো তুমি যদি সবার সামনে দাঁড়াও কনসার্টে তাহলে তুমি কনসার্টটা সবচেয়ে ভালো করে এনজয় করতে পারবে আর ধরো তুমি একদম লাস্টের সারিতে দাঁড়াও তুমি কিন্তু কনসার্ট ভালো করে এনজয় করতে পারবে না কেন কারণ তোমার সামনে প্রচুর মানুষ থাকবে একদম যদি ছোটোখাটো হয় আমার ঠিক আছে তাহলে কিছুই দেখবে না পেরিস্কোপ দিয়ে দেখতে হবে ঠিক আছে সো পেরিস্কোপ দিয়ে দেখতে হবে নাহলে একদম উপরে উঠে যাও ঠিক আছে তার মানে এই যে তুমি পিছনের সারিতে যে দাঁড়াইলা তোমার সামনে যে মানুষজনগুলো আছে এইগুলার কারণে কিন্তু তুমি কনসার্টটা ঠিক অনুভব করতে পারবা না তার মানে তোমার সামনে দাঁড়ানো মানুষগুলো কিন্তু তোমার জন্য এক প্রকার পর্দার মতো আচরণ করতেছে না মানে যাদের জন্য তুমি কনসার্ট দেখতে পারতেছো না তাহলে মাঝখানের মানুষগুলো তোমার জন্য একটা পর্দার মতো একটা আবরণের মতো কি করছে কাজ করছে ঠিক আছে না যেমন ধরো তুমি তোমার বাসার জানালা যদি তোমার বেডরুমের জানালা যদি দিয়ে সকাল সময় রোগ আসে না ডিরেক্টলি সানলাইট তোমার চোখে এসে পড়ে অথবা খুবই ডিস্টার্ব হয় লাইট নিয়ে খুবই ডিস্টার্ব তো তুমি কী করো ন্যাচারালি তুমি কী করো একটা পর্দাটা টেনে দাও যাতে করে সূর্যের আলো কি তোমার বাসায় প্রবেশ করতে কি না পারে তাহলে পর্দাটা এখানে কি
কি রোল প্লে করছে? পর্দার রোলটা কি? পর্দার রোলটা হচ্ছে সে সূর্যের আলোকে তোমার কাছে পৌঁছাতে দিচ্ছে না, ঠিক আছে না? পর্দা না থাকলে তুমি সূর্যকে ডিরেক্টলি দেখতে পাইতে, সূর্যের আলো ডিরেক্টলি দেখতে পাইতে, ঠিক আছে? তাহলে আমি তোমাকে যে আইডিয়াটা ডেভেলপ করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মনে করো তুমি এই কনসার্টের সাথে তুমি আমাদের এই পরমাণুটাকে একটু কম্পেয়ার করার চেষ্টা করো। ধরো পরমাণুর যে কেন্দ্র নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে তুমি কনসার্টের স্টেজের সাথে কম্পেয়ার করো, নিউক্লিয়াসকে তুমি কনসার্টের স্টেজের সাথে কম্পেয়ার করো, ঠিক আছে? আর এই যে সাদা সাদা যেগুলো তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন কক্ষপথে, এগুলো কি? এগুলো হচ্ছে ইলেকট্রন। এগুলো কি? ইলেকট্রন। তাহলে এখানে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরে 8টা আছে। তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে? 1টা আছে। আচ্ছা, এবার মনোযোগ দাও, নিউক্লিয়াসের কাছাকাছি যে ইলেকট্রনগুলো অবস্থিত, নিউক্লিয়াসের কাছাকাছি যে ইলেকট্রনগুলো অবস্থিত, সবচেয়ে কাছাকাছি যে ইলেকট্রনগুলো অবস্থিত, ওই ইলেকট্রনগুলো কিন্তু আসলে নিউক্লিয়াসের প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ অনুভব করবে না, ঠিক আছে না? কারণ তারা একদম নিউক্লিয়াসের সামনাসামনি অবস্থিত। তার মানে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চার্জকে প্রপারলি কি করতে পারবে? ফিল করতে পারবে। কিন্তু এর পরে যে এই যে 8টা ইলেকট্রন আছে, এরা কিন্তু নিউক্লিয়াসের চার্জকে একটু কম ফিল করবে। কেন? কারণ তাদের সামনে আরো কয়জন আছে? তাদের সামনে আরো কয়জন আছে? 2জন আছে। তাহলে এই 2জনের কারণে এই বাইরের কক্ষপথের এই 8টা ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের চার্জকে একটু কম কি করবে? ফিল করবে, ঠিক আছে? এবার তুমি সবচেয়ে বাইরের ইলেকট্রনটার কথা চিন্তা করো। বা ধরো তুমি কনসার্টে গেছো, তুমি একদম কনসার্টে একদম লাস্ট সারিতে দাঁড়ায় আছো, সামনে তোমার সামনে হাজার হাজার মানুষ, তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না, তখন তুমি ন্যাচারালি কি করবো? কনসার্টই দেখবো না। কনসার্টই দেখবো না, চলো বাসায় যাবো। কনসার্ট দেখবো না, যাই বাইরে যাই, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে প্যান্ট পুজো করে, ঠিক আছে, এবারে বাসায় চলে যাবো। এটাই তুমি করবো, ঠিক আছে? কে দেখবে একটু কিছু দাঁড়ায় ঘন্টা কনসার্ট, এরকম তো লাগে করতেছে। ওকে, আচ্ছা, এই যে ইলেকট্রনটা সে বলবে কি রে ভাই, আমি তো নিউক্লিয়াসকে দেখতেই পাচ্ছি না, আমি তো নিউক্লিয়াসকে দেখতেই পাচ্ছি না, কারণ তার সামনে কয়জন মানুষ? এদিকে 8জন আছে, আবার এদিকে 2জন, তার সামনে 10জন মানুষ দাঁড়ায় আছে, সে নিউক্লিয়াসকে দেখতেই পাচ্ছে না। তার মানে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের প্রতি তেমন আকর্ষণ অনুভব করবে না, নিউক্লিয়াসের চার্জ কি করতে পারবে? ফিল করতে পারবে না। তার মানে এই মাঝখানের ইলেকট্রনগুলা কি এই ইলেকট্রনটার জন্য একটা পর্দার মতো কাজ করতেছে না? এই পর্দার জন্য সে নিউক্লিয়াসের চার্জকে প্রপারলি ফিল করতে পারছে না। এই যে কোন একটা পার্টিকুলার ইলেকট্রন ভিতরের ইলেকট্রনগুলোর কারণে, এভাবে বলা যায় যে বহিস্থ স্তরের একটা ইলেকট্রন অভ্যন্তরীণ ইলেকট্রনগুলোর কারণে নিউক্লিয়াসের চার্জকে পুরোপুরি অনুভব করতে পারে না। এই জিনিসটাকে আমরা বলি আচ্ছাদন প্রভাব বা আবরণী প্রভাব, ঠিক আছে? তুমি লজিক্যালি চিন্তা করো ভাই, আবরণী প্রভাব যত বেশি হবে, তাহলে বাইরের ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসকে একদমই ফিল করতে পারবে না, মানে নিউক্লিয়াসের ভিতরে আকর্ষণ প্রায় ক্লোজ টু 0। তাহলে এই ইলেকট্রনকে তুমি খুব ইজিলি অপসারণ করে ফেলতে পারবে না কক্ষপথ থেকে। এই ইলেকট্রনকে সামান্য শক্তি দিলেই সে কি নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে মুক্ত হয়ে যাবে, কারণ তাকে অপসারণ করা। তাহলে আবরণী প্রভাব যত বেশি, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের প্রতি তত কম কি ফিল করে? আকর্ষণ ফিল করে। ফলে ইলেকট্রনগুলোকে কক্ষপথ থেকে অপসারণ করা তোমার জন্য কি হবে? সহজ হবে, ঠিক আছে? সহজ। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞাটা লিখব খাতায়, ডেফিনিশনটা লিখব যে কোনো পরমাণুতে অভ্যন্তরীণ শক্তি স্তরের ইলেকট্রনগুলোর কারণে, অভ্যন্তরীণ শক্তি স্তরের ইলেকট্রনগুলোর কারণে, কোনো পরমাণুতে অভ্যন্তরীণ শক্তি স্তরের ইলেকট্রনগুলোর কারণে, কোনো পরমাণুতে অভ্যন্তরীণ শক্তি স্তরের ইলেকট্রনগুলোর কারণে বহিস্থ শক্তি স্তরের
বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণকে পুরোপুরি অনুভব করতে পারে না। কোনো পরমাণুতে অভ্যন্তরীণ শক্তি স্তরের ইলেকট্রনগুলোর কারণে বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণকে পুরোপুরি অনুভব করতে পারে না। পুরোপুরি অনুভব করতে পারে না। পুরোপুরি অনুভব করতে পারে না। ঘটনাকে বলা হয় আবরণী প্রভাব বা আচ্ছাদন প্রভাব। 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 কোনো একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চার্জকে যতটুকু অনুভব করতে পারে, নিউক্লিয়াসের চার্জকে যতটুকু অনুভব করতে পারে তাকে বলা হয় কার্যকর নিউক্লিয় চার্জ। কার্যকর নিউক্লিয় চার্জ বা কার্যকর নিউক্লিয় বল। বলা হয় কার্যকর নিউক্লিয় চার্জ, কার্যকর নিউক্লিয় চার্জ বা কার্যকর নিউক্লিয় বল। কার্যকর নিউক্লিয় বল। আচ্ছা, এবার লক্ষ্য করো তো এখানে আমরা যেটা করি আমাদের টিএনসি মানে কি, এখানে টোটাল নিউক্লিয়ার চার্জ, মানে আমাদের নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে ওই ধরনের টোটাল যে চার্জ সেটা হচ্ছে টিএনসি। আর টিএনসি কি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, মানে কার্যকর নিউক্লিয় চার্জ। মানে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রন নিউক্লিয়াসের চার্জ যতটুকু অনুভব করতে পারবে। মনে করো নিউক্লিয়াসের চার্জ হচ্ছে, মনে করো যে ধরে নাও আর কি, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে মনে করো 50 কুলম। নিউক্লিয়াসে কত কুলম চার্জ আছে? 50 কুলম চার্জ আছে মনে করো। আর এই বাইরের ইলেকট্রনটা মনে করো এই 50 কুলমের মধ্যে 12 কুলম ফিল করবে। তাহলে কার্যকর নিউক্লিয় চার্জ কোনটা? 12 কুলম, মানে যতটুকু অনুভব করতে পারবে সেটা। ওকে, আর সিগমা কি, এখানে সিগমাকে আমরা বলি স্পিনিং কনস্ট্যান্ট, মানে যেটা দিয়ে হচ্ছে আচ্ছাদন প্রভাবের মানটা কি করা হয়, হিসাব করা হয়ে থাকে। মানে সিগমার মান যদি বড় হয় তার মানে কি বেশি, স্পিনিং বেশি বা শিল্ডিং বেশি, ঠিক আছে, বা আবরণী প্রভাব বেশি, আচ্ছাদন প্রভাব বেশি। ওকে, আচ্ছা, তাহলে আমরা টিএনসি কিভাবে নির্ণয় করি? খুব সহজ। টিএনসি থেকে কি মাইনাস করব? সিগমাটা মাইনাস করে দিব। টোটাল নিউক্লিয়ার চার্জ থেকে আমরা আচ্ছাদন প্রভাবের মানটা মাইনাস করে দিলে আমরা কি পেয়ে যাব? কার্যকর নিউক্লিয় চার্জ। এখন আমরা সিগমার মান কিভাবে বের করে, এটা বের করার জন্য একটা রুল আছে, এটা হলো স্লেটারস রুল। সো দিস ইজ ইউর আউট অফ সিলেবাস, ঠিক আছে, এই জন্য পড়াচ্ছি, নো নিড। হ্যাঁ, এটা তোমার বইতে নাই, তো অনার্স লেভেলে গেলে তখন শেখানো হবে, ঠিক আছে। ওকে, তো খালি নামটা জেনে রাখো, স্লেটারস রুল। বা এগুলো বেসিক্যালি আইআইটি যেই আছে, ইন্ডিয়ার যে আইআইটি যেই আছে, নাম হচ্ছে ইন্ডিয়ান আইআইটি যেই, তো আইআইটি যেই সিলেবাস ওদের এগুলো আছে, এগুলো আসে, আমাদের নাই। এর নাম জেনে রাখো যে স্লেটারস রুল দিয়ে সিগমার মান বের করা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা, আবরণী প্রভাবের ক্রম। ওকে, আমরা জানি আমাদের কাছে 4 ধরনের অরবিটাল আছে পিরিয়ডিক টেবিলে, s p d f। তো এখানে s অরবিটালের শিল্ডিং সবচেয়ে বেশি, s অরবিটালের শিল্ডিং সবচেয়ে বেশি, মানে s অরবিটালের
প্রভাবের মান সবচেয়ে বেশি। তারপরে কে? টি, তারপরে ডি, তারপরে টি, এফ। ঠিক আছে না? এই জন্য তুমি দেখবা যে এস অরবিটালের শিল্ডিং বেশি। দেখো এস অরবিটালে যদি শিল্ডিং বেশি হয় তাহলে ইএনসি কমে যাবে না, কার্যকর নিউক্লিয় চার্জ কমে যাবে। এই জন্য তুমি দেখবা এস অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকে এই ইলেকট্রনগুলো খুব সহজেই কি হয়ে যায়, পরমাণু থেকে অপসারিত হয়ে যায়। যেমন আমাদের পিরিয়ডিক টেবিলে পর্যায় সারণীতে আমাদের এস ব্লক মূলকগুলো গ্রুপ 1 আর গ্রুপ 2, যেমন ধরো লিথিয়াম এটা হচ্ছে গ্রুপ 1, বেরিলিয়াম হচ্ছে কি গ্রুপ 2। দেখো লিথিয়াম কিন্তু খুব সহজেই কি গঠন করতে পারে, লিথিয়াম পজিটিভ আয়ন গঠন করতে পারে। কেন? এই যে লিথিয়াম হচ্ছে একটা এস ব্লক মূলক, লিথিয়ামের লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে থাকে, এস অরবিটালে থাকে, শিল্ডিং অনেক বেশি, কার্যকর নিউক্লিয় বল কম, ফলে ইলেকট্রনকে সহজেই কক্ষপথ থেকে বের করে আনা যায়। ঠিক আছে, এটা হচ্ছে লজিক, বুঝতে হবে। ঠিক আছে, এরপর আসো পি, তারপরে ডি, তারপরে